হ্যালো স্টুডেন্ট, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালোই আছো। আমিও ভালো আছি। তো আজকে আমি যেটা নিয়ে শেখাবো, যেটা নিয়ে পড়াবো, সেটা হচ্ছে ভার্ব। ভীষণ গুরুত্বপূর্ণ ভার্ব বা ক্রিয়াপদ, যেটা ছাড়া তুমি বাক্য গঠন করতে পারবে না। কারণ এটা একটা মূল উপাদান, একটা বাক্যের কমপ্লিট একটা সেন্টেন্সের একটা মূল উপাদান। তুমি সাবজেক্ট, অবজেক্ট এগুলো ছাড়া, বিভার্ব এগুলো ছাড়া তুমি কখনো কখনো বাক্য তৈরি করতে পারবে, কিন্তু মেইন ভার্ব ছাড়া তোমার বাক্য গঠন করা যাবে না। কোথায় বিভার্ব, কোথায় মেইন ভার্ব, কোথায় বসবে, কেন বসবে, বাক্যতে কিভাবে ব্যবহার করতে হয়, পুরো সম্পূর্ণ ভিডিওটার মধ্যে আমি আলোচনা করতে চলেছি। প্রথমে আগে বলে নিই ভার্ব। ক্রিয়াপদ। ভার্ব মানে কি? ক্রিয়াপদ। ভার্ব কাকে বলে? ভার্ব ইজ এ ওয়ার্ড দ্যাট ইজ denotes having, doing, যেগুলো বোঝে আমাদের করা হওয়া থাকাকে, করা হওয়া থাকাকে বোঝায়। যে শব্দগুলো দিয়ে করা হওয়া থাকাগুলোকে আমরা বুঝতে পারি। কি কি বুঝতে পারি আমরা? বিং, হ্যাভিং, ডুইং। কি কি বুঝতে পারি আমরা? বিং, হ্যাভিং, ডুইং। করা হওয়া থাকাকে আমরা বুঝতে পারি। সেই সমস্ত শব্দগুলোকে আমরা কি বলবো? ভার্ব বলবো। বোঝা গেল? তাহলে ভার্ব হচ্ছে একটা সেন্টেন্সের, একটা বাক্যের, কমপ্লিট সেন্টেন্সের প্রধান উপাদানটা। এবার দেখে নিই ভার্ব কতগুলো রয়েছে। ভার্ব রয়েছে 1 নম্বর। কি রয়েছে? অক্সিলারি ভার্ব। অক্সিলারি। আর পাশে রয়েছে প্রিন্সিপাল। প্রিন্সিপাল। অক্সিলারি মানে কি? সাহায্যকারী। আমি বাংলা থেকে লিখে দিলাম, সাহায্যকারী। আর প্রিন্সিপাল মানে হচ্ছে প্রধান। প্রিন্সিপাল মানে হচ্ছে প্রধান। আচ্ছা, তো আজকে আমি এইটুকু নিয়ে শিখবো। আজকে আমি এইটুকু নিয়ে পড়াবো অক্সিলারি ভার্ব আর প্রিন্সিপাল ভার্বটা কি, বাক্যে কিভাবে ব্যবহার করা হয় অক্সিলারি ভার্ব আর প্রিন্সিপাল ভার্বটা কি। দেখো, অক্সিলারি ভার্বটা হচ্ছে একটা বাক্য গঠন করা করতে ভীষণ গুরুত্বপূর্ণ। তুমি যে কোনো বাক্য গঠন করতে গেলে তোমার অক্সিলারি ভার্ব, মেইন ভার্ব লাগবেই। অক্সিলারি ভার্বগুলো কাকে বলে? প্রধান ভার্বের মেইন ভার্বটাকে, ক্রিয়ার কালটাকে, বাক্যটাকে সম্পূর্ণ করতে মেইন ভার্বটাকে যে সমস্ত শব্দগুলো সাহায্য করে বা যে সমস্ত ভার্বগুলো সাহায্য করে, সেই সমস্ত ভার্বগুলোকে আমরা কি বলবো? অক্সিলারি ভার্ব বলবো। ঠিক আছে, এখানে আমাদের লেখা আছে অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব কোনগুলোকে অক্সিলারি ভার্ব বলি আমরা? আমাদের কাছে অক্সিলারি ভার্ব কোনগুলো? অক্সিলারি ভার্ব বাংলা মানে হচ্ছে সাহায্যকারী ভার্ব, হেল্পিং ভার্ব। প্রধান ক্রিয়াপদটাকে বাক্যের সম্পূর্ণ মানে করতে, বোঝাতে বা ক্রিয়ার কালটাকে সম্পূর্ণ করতে প্রধান ভার্বকে সাহায্য করে, মেইন ভার্বটাকে সাহায্য করে, মেইন ক্রিয়াপদটাকে সাহায্য করে। তার নাম হচ্ছে অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী ভার্ব বা হেল্পিং ভার্ব। বোঝা গেল? তাহলে এখানে নিশ্চয়ই গুরুত্বপূর্ণতা বা কঠিনের কিছু নেই। বোঝা গেল? তাহলে কি দাঁড়াচ্ছে? an auxiliary verb is one which helps a principal verb to from a tense or mood or voice, hence it is called the helping verb, and it is called the helping verb। এটাকে আমরা কি বলবো? অক্সিলারি ভার্ব বলবো। বোঝা গেল? তাহলে কি, যে সমস্ত ভার্বগুলো প্রিন্সিপাল ভার্বকে বাক্যটা কমপ্লিট করতে, টেক্সটার মুডটাকে সম্পূর্ণ করতে, কমপ্লিট করতে সাহায্য করে থাকে, সেই সমস্ত ভার্বগুলো আমরা কি বলবো? অক্সিলারি ভার্ব বলবো, অক্সিলারি ভার্ব বলবো। হলো? আচ্ছা, এবার প্রিন্সিপাল ভার্ব কাকে বলবো? বাক্য গঠন করার ক্ষেত্রে যে ভার্বগুলো কোনো ভার্বের সাহায্য চায় না বা লাগে না বা তার প্রয়োজন হয় না, সেই সমস্ত ভার্বগুলোকে আমরা কি বলবো? প্রিন্সিপাল, প্রধান ক্রিয়াপদ বা প্রিন্সিপাল মানে মেইন ক্রিয়াপদ আমরা বলবো, প্রিন্সিপাল ক্রিয়াপদ, প্রিন্সিপাল ভার্ব বলবো আমরা। তাহলে এখান থেকে আমাদের দুটো জিনিস বুঝতে হলো, একটা হচ্ছে হেল্পিং ভার্ব, আবার কখনো কখনো আমি একটু বলে নিই, আবার কখনো কখনো এই অক্সিলারি ভার্বটা মেইন ভার্বের মতো করে কাজ করে।
একটা বাক্য সম্পূর্ণ করতে গেলে বি ভার্বগুলো, হেল্পিং ভার্বগুলো, অক্সিলারি ভার্বগুলো কি করে, সাহায্য করে একটা বাক্যকে কমপ্লিট করার জন্য। সেখানে আবার কখনো কখনো দেখা যায় মেইন ক্রিয়াপদ, প্রধান ক্রিয়াপদ থাকে না, সে বি ভার্বটাই, অক্সিলারি ভার্বটাই মেইন ক্রিয়াপদে রূপান্তরিত হয়ে বাক্যটাকে সম্পূর্ণ করে। তখন সেই সমস্ত বি ভার্বগুলোকে প্রধান ক্রিয়াপদ বলা হয়, কারণ সেখানে কোনো এক্সট্রা করে কোনো মেইন ভার্ব থাকে না। বোঝা গেল? যেমন আমি যদি এখানে লিখি অক্সিলারি ভার্ব, আর এখানে লিখে মেইন ভার্ব, দুটো লিখলাম আমি এখানে, ঠিক আছে? মনে করো হি ইজ রানিং, হি ইজ রানিং, হি ইজ রানিং। তো এই যে হি ইজ রানিং কথাটা আমি লিখলাম এখানটাতে। এখন প্রশ্নটা হচ্ছে এখানে ইজটা কি হিসেবে ব্যবহার করা হয়েছে? এখানে ইজটা কিন্তু বি ভার্ব হিসেবে, অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে, এ ইউ অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে। কিন্তু এখানে দেখো মেইন ভার্ব একটা আছে, রান লেখা আছে, আর ইউ এন, রান, এটা কিন্তু এখানে মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব, আর এটা হচ্ছে অক্সিলারি ভার্ব। বোঝা গেল? তাহলে এই ভার্বটাকে কাজ করতে সাহায্য করছে। এখানে ইজটা দিলে কি ভার্ব লিখবো? অক্সিলারি ভার্ব লিখবো, আর রানটাকে আমরা কি লিখবো? মেইন ভার্ব হিসেবে লিখবো। বোঝা গেল? এবার হচ্ছে দেখো, তুমি যদি আবার এখানে লেখো হি ইজ গুড, ভালো করে দেখো, হি ইজ গুড, তাহলে দেখো এখানে একটা শুধু একটা বি ভার্ব আছে, ইজ। এটাকে ছাড়া বাক্যটা কিন্তু গঠন করা যাচ্ছে না। মানে হি ইজ গুড, হি গুড তুমি বলতে পারবে না, হি গুড কোনো সেন্টেন্স হবে না। হি ইজ গুড একটা সেন্টেন্স হয়, একটা কমপ্লিট বাক্য হয়। তাকে হি ইজ গুড আমি যেটাই পড়াই, ডিটেইলসে পড়াই, বিস্তারিত পড়াই, যাতে স্টুডেন্টদের মাথায় ঢোকে, তারা পরীক্ষায় ভালো নাম্বার তুলতে পারে বা চাকরি যারা দেবে তাদের অনেক হেল্প হয়। হি ইজ গুড, হি ইজ গুড, এই ইজটা কিন্তু একটা বি ভার্ব। এখানে দেখো ইজটা বি ভার্ব, এখানে কিন্তু বি ভার্ব না, এখানে কি ভার্ব? মেইন ভার্ব। কেন মেইন ভার্ব? দেখো এখানে কিন্তু আর কোনো ভার্ব নেই, এটা সাবজেক্ট, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এইটা কি তাহলে বি ভার্ব, আমরা জানি বি ভার্ব, কিন্তু এর কাজটা কিন্তু এখন বি ভার্বের মতো বা হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্বের মতো না, মেইন ভার্বের মতো। মনে করো তোমার বাড়িতে তোমার বাবা মা তুমি আছো, বাবা কোথাও বেড়াতে গেছে, মাও কোথায় বেড়াতে গেছে, তুমি বাড়িতে একা আছো। বাড়িতে তোমাকে কেউ এসে জিজ্ঞেস করলো বাবা কোথায়, বাড়িতে নেই। তুমি জিজ্ঞেস করে আমি তোমার বাবার বন্ধু হই, আচ্ছা বসুন। বুঝতে পারলে? এখন ওনার সাথে যে কথাবার্তা গুলো, ওনাকে আতিথেয়তা দেওয়া অর্থাৎ আপ্যায়ন করা, বসতে দেওয়া, চা করে দেওয়া বা যা যা করতে হয়, সেগুলো কিন্তু সব তোমাকে তখন করতে হবে। অর্থাৎ ওই বাড়ির তখন তুমি সেই মুহূর্তে হেড, বাবা মার অ্যাবসেন্টে। এখানে কোনো প্রিন্সিপাল ভার্ব, মেইন ভার্ব নেই। তাদের অ্যাবসেন্টের জন্য এই ইজটাকে, মানে তোমাকে এই মুহূর্তের জন্য, এই বাক্যটা ওই মুহূর্তের জন্য তোমাকে ওই বাড়ির হেড, আর এখানে এটাকে হেড হিসাবে ধরা হচ্ছে এই বাক্যটাকে সম্পূর্ণ করার জন্য, ওই লোকটাকে ম্যানেজ করার জন্য, তাকে আপ্যায়ন করার জন্য। ঠিক তেমনি এই ইজটাকে আমরা মেইন ভার্ব হিসাবে এখন ধরবো এই বাক্যটার ক্ষেত্রে। তাহলে এর থেকে আমরা কি বুঝলাম? বি ভার্বগুলো, অক্সিলারি ভার্বগুলো কখনো কখনো যে জায়গাতে বসে, যে বাক্যের মাঝখানে বসে যেভাবে কাজ করে, সেই কাজের উপরে নির্ভর করে তার নাম হয়। তাহলে তুমি যখন বাড়ির কি হেড, কিন্তু তোমার বাবা মা থাকলে তুমি তখন বাড়ির ছেলে, হেড না, সদস্য। আর তখন বাবা যদি থাকে সদস্য, বাবা না থাকলে কি হবে? হেড। তাহলে তোমার নামটা পরিবর্তন হচ্ছে, এখানেও একটা নাম পরিবর্তন হচ্ছে, এখানে মেইন ভার্ব নেই, তাই এ হেড প্রিন্সিপাল ভার্ব। বোঝা গেল? এবার যদি মনে করি হি হ্যাজ গন টু মার্কেট, he has gone to market। আমি যদি এখানে লিখি he
হ্যাজ এ পেন, তার একটি পেন আছে। তাহলে এখানে তোমাকে বুঝতে হবে দেখো এখানে একটা হ্যাজ রয়েছে, এই হ্যাজ মানে কি আমরা জানি হ্যাজ মানে আছে, আছে বোঝায়, তাই তো, কিন্তু এখানে দেখো এটা কিন্তু কি ভার্ব, অক্সিলারি ভার্ব, হেল্পিং ভার্ব, ঠিক আছে, অক্সিলারি ভার্ব হেল্পিং ভার্ব। গণটা কি, গণটা হচ্ছে এখানে হচ্ছে মেইন ভার্ব, এই মেইন ভার্বটাকে কি করছে, সাহায্য করছে, কি করছে, সাহায্য করছে, কি করতে, বাক্যটা সম্পূর্ণ করার, করতে বা বাক্যটা সম্পূর্ণ করার জন্য সাহায্য করছে। তাই এ হবে কি, হেল্পিং ভার্ব, গণটা কি হবে, মেইন ভার্ব, বোঝা গেল। কিন্তু এখানে তুমি যদি দেখো হি ইজ এ পেন, সরি হি হ্যাজ এ পেন, তার একটি পেন আছে, এখানে হ্যাজ মানে কি হবে, তার একটি পেন আছে, এখানে এটা সাবজেক্ট, পেনটা একটা অবজেক্ট, এটাকে একটা আর্টিকেল, আর হ্যাজটা তাহলে কি, আমরা জানি হ্যাজ ভার্ব, অক্সিলারি ভার্ব, হ্যাজটা কি, অক্সিলারি ভার্ব। তাহলে এটা যে অক্সিলারি ভার্ব হচ্ছে, কিন্তু এখানে যে এর যে ভূমিকাটা বাক্যটা সম্পূর্ণ করতে এর ভীষণ বড় ভূমিকা, এ যদি হ্যাজটা যদি বাক্যতে না, এই বাক্যটার মধ্যে না থাকতো, বাক্যটা সম্পূর্ণ হতো না, বাক্যটা সম্পূর্ণ হতো না। তাই এই হ্যাজটা কিন্তু এখানে প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্ব হিসেবে বসেছে এবং এ বাক্যটাকে সম্পূর্ণ করছে, এখানে কোনো মেইন ভার্ব নেই, বোঝা গেল, এখানে কোনো মেইন ভার্ব নেই। তাই হ্যাজটাকে আমরা মেইন ভার্ব হিসেবে ধরে বাক্যটাকে সম্পূর্ণ করব। তাই হ্যাজটা এই বাক্যটার মধ্যে কি, মেইন ভার্ব, হি হ্যাজ এ পেন, তার একটি পেন আছে, সম্পূর্ণ একটা বাক্য হচ্ছে, সুতরাং বাক্যটা সম্পূর্ণ করছে হ্যাজটা, হ্যাজটাকে মেইন ভার্ব হিসেবে ধরতে হবে। খুব ইজি, কঠিনের এখানে কিছু নেই, এখানে যেটা আমি শেখালাম ভীষণ একটা ইজি একটা ম্যাটার, কঠিনের কিছু নেই, ঠিক আছে। আচ্ছা যাই হোক, এবার আমরা যাব একটা, আমরা চার্ট বানাই, একটা প্রিন্সিপাল অক্সিলারি আর একটা হচ্ছে মোডাল অক্সিলারি। কি বানাবো একটা আমরা, একটা হচ্ছে প্রিন্সিপাল অক্সিলারি, একটা হচ্ছে মোডাল অক্সিলারি। প্রিন্সিপাল অক্সিলারি আর একটা কি, মোডাল। দুটো আমরা বানাচ্ছি, ঠিক আছে। তাহলে এখানে আমরা কি করলাম, দুটো আমরা বানালাম, একটা হচ্ছে প্রিন্সিপাল অক্সিলারি আর একটা হচ্ছে মোডাল অক্সিলারি, ঠিক আছে। প্রিন্সিপাল অক্সিলারি গুলো কি কি রয়েছে দেখে নাও একটু, বি ইজ, am, are, been, was, were, এগুলো সবগুলো কি প্রিন্সিপাল অক্সিলারির মধ্যে পড়ে। কিসের মধ্যে পড়ে এগুলো, সব প্রিন্সিপাল অক্সিলারির মধ্যে পড়ে, ঠিক আছে। কিসের মধ্যে, প্রিন্সিপাল অক্সিলারির মধ্যে পড়ে। প্রিন্সিপাল অক্সিলারির মধ্যে একটা ভাগ করে দিচ্ছি আমি, এটা ধরো না তুমি একটু, আমি একটুখানি বাড়িয়ে দিলাম, বি করে নাও, যেগুলো হচ্ছে বি ভার্ব, যেগুলোতে হওয়া বোঝায়, যেগুলোতে হওয়া বোঝায়, বি ভার্ব। তাহলে বি, ই, বি, ইজ, অ্যাম, আর, বিং, বিন, ওয়াজ, ওয়ার, এগুলো কিন্তু সব কি ভার্ব আসবে, বি ভার্ব আসবে, ঠিক আছে। এবার যদি আমরা হ্যাভ ভার্ব ধরি, হ্যাভ, হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং, এগুলো কিন্তু কি সবই হচ্ছে আমাদের হ্যাভ ভার্ব, এগুলো প্রিন্সিপাল অক্সিলারি ভার্ব। কি এগুলো সব হচ্ছে প্রিন্সিপাল অক্সিলারি ভার্ব, মনে থাকবে এগুলো সব কি প্রিন্সিপাল অক্সিলারি ভার্ব। আচ্ছা এবার যদি আমরা একটা ডু ভার্ব ধরি, প্রিন্সিপাল অক্সিলারির মধ্যে একটা ডু রয়েছে, ডু ভার্বের হিসাবে ধরি আমরা, তাহলে কি ডু তো থাকবে, ডাজ থাকবে আর ডিড থাকবে, বোঝা গেল। তাহলে আমরা এখান থেকে কি শিখলাম, প্রিন্সিপাল অক্সিলারি, মোডাল অক্সিলারি, তাই তো। প্রিন্সিপাল অক্সিলারি, মোডাল অক্সিলারি। প্রিন্সিপাল অক্সিলারি তিনটে ভাগ, একটা বি, বি ভার্ব হিসেবে যেই ভার্বগুলো বি ভার্ব হওয়া হিসেবে বোঝায়, সেগুলো কি কি, বি, ইজ, অ্যাম, আর, বিং, বিন, ওয়াজ, ওয়্যার। আর হ্যাভ হিসেবে কি, হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং। ডু হিসেবে কি, ডু, ডাজ, ডিড। মোডাল ভার্ব তোমরা সবাই জানো, মোডাল অক্সিলারি কি রয়েছে, ক্যান, কুড, would,
মাইট, ought, should, এগুলো সব হচ্ছে আমাদের মোডাল অক্সিলারি ভার্ব। মাস্ট, কি হচ্ছে মাস্ট, এগুলো সবই কিন্তু আমাদের কি মোডাল অক্সিলারি ভার্ব। ঠিক আছে, এগুলো দিয়ে আমরা এখন এক একটা করে বাক্য বানানোর চেষ্টা করব। ঠিক আছে, দেখো এগুলো কিন্তু খুব ইজি, আমি কিন্তু বারবার বলে দিচ্ছি এগুলো কিন্তু প্রত্যেকের কাছে ভীষণ ইজি। এবং আমরা এখানে দুটো বাক্য লিখেছিলাম হি ইজ রানিং, তাহলে আমাদের এখানকার ব্যবহার দুটো হয়ে গেছে, যে প্রিন্সিপাল ভার্ব হিসাবে, প্রিন্সিপাল ভার্ব হিসাবে যেখানে প্রিন্সিপাল ভার্ব সে ইজ করে দিয়েছি, আমি ইজ করে দিয়েছি, হ্যাভাসটা করে দিয়েছি আমরা এখানটাতে। ঠিক আছে, এখন আমরা কি করব, এখন আমাদের যেটা গুরুত্বপূর্ণ কাজ, আমি এটা মুছে দিচ্ছি এই পাশেটা, যেটা আমাদের সবথেকে বেশি দরকারি জিনিস, সেটা হচ্ছে আমাদের এগুলো দিয়ে বাক্য আমরা কিভাবে তৈরি করব। ঠিক আছে, এই বাক্যগুলো তৈরি করার জন্য যেটা আমার সবথেকে বেশি দরকার হবে সেটা কি, সেটা হচ্ছে আমরা তো ওই দুটো করে দিলাম, এবার আমরা ডু দিয়ে করি। আমরা হ্যাভ দিয়ে করেছি, আর ইজ দিয়ে করেছি, আর হ্যাভ দিয়ে করেছিলাম, এবার ডু দিয়ে করি। ডু দিয়ে আমাদের কি কি বাক্য তৈরি হতে পারে, দেখো যদি ডু দিয়ে আমরা করি তাহলে কি লিখবো, নেগেটিভ করার ক্ষেত্রে ডুটা সাধারণত কোথায় কোথায় ব্যবহার হয়, নেগেটিভ করার ক্ষেত্রে আর ইন্টারোগেটিভ করার ক্ষেত্রে। যেমন ধরে নাও ডু ইউ লাইক ম্যাঙ্গো, তুমি কি আম পছন্দ করো, তাহলে বি ভার্ব হিসেবে একটা বসলো এখানে, এখানে এটা কি হিসেবে বসছে বলো তো, অক্সিলারি ভার্ব হিসেবে। এখানে কিন্তু সব মোডাল অক্সিলারি, সরি প্রিন্সিপাল অক্সিলারি। ঠিক আছে, তাহলে এখানে এটা বসেছে। এবার তুমি যদি নেগেটিভ করতে যাও তাহলে ইউ ডু নট রিড বুক, তুমি বই পড়ো না। তাহলে এখানে দেখো ডু নট করেছে, এখানে ডু করেছে, এগুলো সবই কিন্তু প্রিন্সিপাল অক্সিলারি হিসেবে বসেছে। আবার তুমি যদি এখানে ডু জায়গায় ডাস করে দাও তাহলে ডি ও এস, ডাস হি রিড বুক, ডাস হি রিড, সে কি বই পড়ে, বোঝা গেল। ডিড তে যদি করি ডিড হি গো দেয়ার, সে কি সেখানে গিয়েছিল, সে কি সেখানে গিয়েছিল। তাহলে দেখো আমাদের সবকটা আবার শিখলাম, আমি জাস্ট একটা করে দিয়েছি, আমরা হ্যাভ দিয়ে একটা করে দিলাম, হ্যাজ দিয়ে একটা করেছিলাম, আর এটা আমরা টু দিয়ে করলাম। তাহলে প্রিন্সিপাল ভার্বের যে কটা ফর্ম ছিল সবকটা ফর্মে আমরা কিন্তু বাক্য গঠন তোমাকে করে এখানে দেখানো হয়েছে, বোঝা গেল। এবার আমাদের কিছু কি থাকবে, এবার আমাদের কিছু মোডাল ভার্ব থাকবে, সেই মোডাল ভার্ব দিয়ে আমরা বাক্য রচনা করব। এবার আমাদের অপারেশন মোডাল ভার্বগুলো আমরা নেব। ঠিক আছে, মোডাল ভার্বগুলো দিয়ে বাক্য রচনা করে দিয়ে একটা করে, ধরো এখানে কি রয়েছে, ক্যান দিয়ে, ক্যান দিয়ে যদি একটা বাক্য রচনা করো তাহলে ক্যান দিয়ে করি নি একটা, তাহলে ক্যান দিয়ে একটা বাক্য রচনা করছি আমি, কি হবে, ক্যান ইউ টেক মি হোম, জিজ্ঞাসা করা হচ্ছে ক্যান ইউ টেক মি হোম, প্রশ্নমূলক করলাম, ইন্টারোগেটিভ করছি আমরা এটা, ক্যান ইউ টেক মি হোম হয়ে গেল একটা বাক্য রচনা। ঠিক আছে, এবার কুড দিয়ে যদি একটা আমরা বাক্য রচনা করি, সি ও ইউ এল ডি, কুড দিয়ে যদি আমরা একটা বাক্য রচনা করি, কুড, সি ও ইউ এল ডি, কুড ইউ, could you make করে দিয়া, could you make it, could you make it। ঠিক আছে, আচ্ছা এই যে আমরা এখানে ক্যান দিয়ে যেটা আমরা করছি, আমরা এখানটায় এই ক্যান দিয়ে কি বোঝায়, অ্যাবিলিটি বোঝায়। ক্যান দিয়ে কি বোঝায়, কোনো কিছু সামর্থ্য। কি বোঝায়, ক্যান দিয়ে অ্যাবিলিটি বোঝায়, অ্যাবিলিটি বোঝায়। ক্যান দিয়ে এটা কি বোঝাচ্ছে, অ্যাবিলিটি। অ্যাবিলিটি মানে কোনো কিছু কাজ করার সামর্থ্য বোঝায়, কোনো কিছু কাজ করার সামর্থ্য বোঝায়। তাহলে ক্যান ইউ টেক মি হোম মানে আমাকে কি তুমি পালিয়ে যেতে পারবে, তোমার ক্ষমতা আছে, শক্তি আছে, সামর্থ্য আছে, বোঝাচ্ছে। কিন্তু এখানে যে কুডটা আমরা লিখেছি, এই কুডটা কিন্তু অন্য কিছু হবে। কেন কুডটা অন্য কিছু হবে, কুড দিয়ে সামর্থ্য বোঝায়, অনুরোধ বোঝায়। কুড দিয়ে সামর্থ্য বোঝায়, অ্যাবিলিটিও বোঝায়। কুড দিয়ে কি বোঝায়, অ্যাবিলিটি। তাহলে কুড ইউ মেক ইট, তুমি এটা তৈরি করতে পারবে, এখানে অ্যাবিলিটি বোঝাচ্ছে। কুড দিয়ে এখানে কি বোঝাচ্ছে, অ্যাবিলিটি বোঝাচ্ছে।
তাহলে কখনো কখনো কুড দিয়ে কি বোঝাবে, অ্যাবিলিটি বোঝাবে, আর কখনো কখনো অনুরোধ বুঝবে। কুড ইউ হেল্প মি, তুমি এটা বলতে পারো কুড ইউ হেল্প মি। কুড ইউ হেল্প মি, দেখো এখানে তোমাকে কি বোঝাচ্ছে, সাহায্য করা বোঝাচ্ছে, অর্থাৎ রিকোয়েস্ট, অনুরোধ করা হচ্ছে। কুড ইউ হেল্প মি, ঠিক আছে, তুমি আমাকে সাহায্য করতে পারো, তাহলে এখানে সাহায্য করা, অনুরোধ করা তো তোমাকে কিন্তু বোঝাবে। এবার যদি উড বলি, উড দিয়ে সাধারণত কি বোঝায়, উড দিয়ে সাধারণত কোনো প্রস্তাব বোঝাতে পারে, কোনো প্রস্তাব বোঝাতে পারে। যেমন তুমি একটা উড নিয়ে নাও, would you like to read book, তুমি কি বই পড়তে পছন্দ করবে? would you like to read book, তুমি কি বই পড়তে পছন্দ করবে? তাহলে এই যে সাধারণত যে গুলো হয়, এগুলো সাধারণত কি বোঝায়, অনুরোধ বোঝায়, রিকোয়েস্ট বোঝায়। কি বোঝায়? রিকোয়েস্ট বোঝায়। এটা কিন্তু রিকোয়েস্ট বোঝায়, আমি কিন্তু লিখে দিচ্ছি এখানে। এটা কিন্তু আমাদের কি ছিল, এটা ছিল এটা অনুরোধ ছিল, সাহায্য ছিল। এখানে উডটা কি, উডটা কিন্তু অনুরোধ বোঝাচ্ছে, এখানে রিকোয়েস্ট আমি লিখে দিলাম। না, এটা রিকোয়েস্ট, রিকোয়েস্ট। তাহলে এই যে আমাদের কিছু কিছু কথা, এই যে কিছু কিছু কথা, এই কথাগুলো কিন্তু তোমাকে কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে? কেননা এগুলো তোমাকে যদি ভুলে যাও তাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে। যে এখানে কুডটা আর উডটা কি হিসাবে বসেছে, ঠিক আছে? উডটা কি, রিকোয়েস্ট হিসাবে বসেছে, কুডটা কি, ওটাও রিকোয়েস্ট হিসাবে বসেছে, ঠিক আছে? এবার যদি আমরা শুড দিয়ে বলি, শুড দিয়ে সাধারণত কি আসে, শুড আছে এখানে, হ্যাঁ শুড আছে, SHOULD। শুড থাকলে কি বসায়, সাজেশন বসায়। ইউ শুড রিড বুক, তোমার বই পড়া উচিত, একটা প্রস্তাব, সাজেশন দেওয়া হচ্ছে। কি করে, এটা সাজেশন দেওয়া হচ্ছে, এটা কি, উল্টা সাজেশন দেওয়া হলো। তাহলে ইউ শুড রিড বুক, তোমার বই পড়া উচিত, এটা কিন্তু সাজেশন দেওয়া হলো। তুমি যদি এবার উইল দিয়ে করো, আর আমি এটা মুছে দিচ্ছি। এবার যদি তুমি উইল দিয়ে করো, প্রথমে দেখো এখানে উইল ছিল, না উইল না, ক্যান ছিল, উইল আছে, শ্যাল আছে। তাহলে উইল দিয়ে সাধারণত প্রশ্নই করা হয়, উইল দিয়ে সাধারণত কোশ্চেনই করা হয়। আমি লিখলাম না কোশ্চেন। তাহলে উইল ইউ গো টু মার্কেট, তুমি কি বাজারে যাবে? টুমরো দিয়ে দিলাম আমি, উইল ইউ গো টু মার্কেট টুমরো, তুমি কি বাজারে যাবে? তাহলে এটা কিন্তু একটা প্রশ্ন করা বোঝায় উইল দিয়ে। শ্যাল দিয়েও আস্কিং, উইল দিয়েও কিন্তু আস্কিং, প্রশ্ন করা কিন্তু বোঝায় উইল আর শ্যাল দিয়ে। বোঝা গেল? এগুলো কিন্তু ভুলে গেলে না। অট দিয়ে আর শুড দিয়ে কিন্তু সেম, অট দিয়েও কোনো সাজেশন করা হয়, শুড দিয়ে কোনো সাজেশন করা হয়। আমি এইমাত্র বলেছি। মাস্ট মানে কি, মাস্ট মানে নিশ্চয়তা বোঝায়। মাস্ট দিয়ে কোনো কিছু করানো মানে তোমার সাথে কি বোঝানো হবে, নিশ্চয়তা বোঝাবে। মে দিয়ে করলে, মে দিয়ে তিনটে হয়, মে দিয়ে হচ্ছে পসিবিলিটি। ধরে নাও হি মে কাম টুডে হিয়ার, হি মে দিয়ে বললাম একটা আমি, মে দিয়ে কি হবে, পসিবিলিটি, MAY, মে দিয়ে বললাম হি মে কাম টুডে হিয়ার, সে আজকে আসতে পারে, সে আজকে আসতে পারে। তাহলে মে বললাম এখানে আমি, তাহলে হি মে কাম টুডে হিয়ার, সে আজকে এখানে আসতে পারে। বোঝা গেল? তাহলে এটা কিন্তু পসিবিলিটি বোঝায়। আবার অনুমতি পারে, অনুমতিও বোঝাতে পারে। কারণ সবাই জানো ঘরে ঢুকতে গেলে কি বলা হয়, কোনো কেউ থাকলে পরে, কোনো টিচার থাকলে পরে, বা পড়াশোনা থাকলে পরে কি, মে আই কাম ইন, আমি কি ভেতরে আসতে পারি? এটা কিন্তু কি, কোনো অনুমতির ক্ষেত্রে কিন্তু বসানো হয়। মে আই কাম ইন, অনুমতির ক্ষেত্রে বোঝানো হয়। আবার মে দিয়ে তুমি প্রার্থনা বোঝাতে পারো, মে ইউ লিভ লং, মে ইউ লিভ লং।
তুমি দীর্ঘজীবী হও। তাহলে দেখো মেয়ে দিয়ে এখানে প্রথমটাতে আমরা কি বোঝালাম, সম্ভাবনা, পসিবিলিটি। এটা মেয়ে দিয়ে কি, অনুমতি মানে পারমিশন। এটা আমরা কি জানলাম, মে আই কাম ইন। এটা আমরা কি করছি, মেয়ে দিয়ে মেয়ে লিখলাম, এটা হচ্ছে প্রেয়ার, প্রার্থনা। ঠিক আছে, তাহলে মেয়ে দিয়ে আমরা তিনটে কিন্তু করে দিলাম, তিনটে বাক্য আমরা করে দিলাম। মানে এই তিনটে বাক্য তোমাদের কিন্তু অনেক মনে রাখতে হবে এবং তোমাদের কিন্তু এখান থেকে কিন্তু অনেক কিছু শেখারও কিন্তু অনেক প্রয়োজন আছে। কারণ তুমি যদি মনে করো যে এটা একটা উল্টো পাল্টা জিনিস হচ্ছে, না, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস। হ্যাঁ, আচ্ছা, এবার আমরা মাইট দিয়ে করতে পারি। দেখো মাইট দিয়ে, মে মাইট দিয়ে প্রায় সেম সেমই, মে আর মাইট দিয়ে কিন্তু সেম সেমই। মাইট, MIGHT, মাইটটা কি, মেয়ের পাস্ট ফর্ম। এই মেয়ের পাস্ট ফর্ম হচ্ছে মাইট। মেয়ের পাস্ট ফর্ম কি, মাইট। মাইট দিয়ে অনুরোধ বোঝায়, আবার প্রস্তাবনা বোঝায়। মাইট দিয়ে কি বোঝায়, সম্ভাবনা বোঝায়, আবার প্রস্তাব বোঝায়, সম্ভাবনা। হিজ স্টেটমেন্ট মাইট বি ট্রু। ধরে নাও আমি মাইট দিয়ে বললাম হিজ স্টেটমেন্ট, হিজ statement might be true. His statement might be true. তার কথাবার্তা, তার বক্তব্য হতে পারে সত্যি। ঠিক আছে, might be true। এটা আমাদের কি ধরলাম, সম্ভাবনা হলো। এটা কি ধরেছি আমরা, সম্ভাবনা করলাম। সাজেশন করলাম, you might go to market। আমরা যেখানে করি you might go to market, তাহলে এখানে আমরা you might go to market করলাম। এটা আমাদের কি কি করা হচ্ছে, খানিকটা এরকম বোঝাচ্ছে, প্রস্তাব বোঝাচ্ছে। তুমি you might go to market, তুমি বাজারে যাবে কি, এরকম একটা কিছু বোঝাচ্ছে। you might go to market, বোঝা যাচ্ছে? আচ্ছা, এবার যদি আমরা মাস্ট দিয়ে করি, এগুলো মুছে দিলাম আমি। তাহলে এবার যদি আমরা মাস্ট দিয়ে করি, মাস্ট দিয়ে করাটা কিন্তু অনেক সহজ হবে। মাস্ট, মাস্ট মানে কি, নিশ্চিত, তোমরা সবাই জানো মাস্ট। তাহলে কি হবে, আমি লিখছি মাস্ট, ইউ মাস্ট লাইক বুক, ইউ মাস্ট লাইক বুক। তুমি অবশ্যই বই পছন্দ করবে, মানে বই পড়তে কিন্তু লাইক টু রিড, আমি অত ডিটেইল যাচ্ছি না, জাস্ট বোঝাচ্ছি। ইউ মাস্ট লাইক টু রিড। আচ্ছা, আমি করে দিলাম লাইক টু রিড বুক। ইউ মাস্ট লাইক টু রিড বুক। তোমার অবশ্যই বই পড়তে পছন্দ হওয়া উচিত, পছন্দ হবে। এটা কি বোঝাচ্ছে, ইউ মাস্ট সার্টেনিটি, মানে তোমাকে এটা করতে হবে, মানে একদম নিশ্চয়তা বোঝায়। সরি, এটা বাধ্যবাধকতা বোঝায়, অব্লিগেশন। ইউ মাস্ট রিড দ্য বুক, তোমার অবশ্যই বই পড়া উচিত, এটা বাধ্যবাধকতা, অব্লিগেশন। এটা কি, অব্লিগেশন। ঠিক আছে, আর যদি সার্টেনিটি বোঝায় যে ইট মাস্ট বি গুড, তুমি এটা করতে পারো, ইট মাস্ট বি গুড। এটা কি দাঁড়াচ্ছে, আমাদের সার্টেনিটি, অর্থাৎ এটা কিন্তু আমাদের অব্লিগেশন বোঝাচ্ছে যে তার বাধ্যবাধকতা তোমাকে করতেই হবে। আর এটা হচ্ছে আমাদের সার্টেনিটি, সার্টেনিটি মানে কি, নিশ্চয়তা। ইট মাস্ট বি গুড, এটা অবশ্যই ভালো। তাহলে মাস্ট দিয়ে আমরা দুটো করলাম, একটা করলাম উপরে প্রথমটা আমরা কি করেছি, আমরা বাধ্যবাধকতা, অব্লিগেশন, আর নিচেরটা কি, সার্টেনিটি, অর্থাৎ নিশ্চিত আমরা বোঝাচ্ছি এটা। ঠিক আছে, আর কিছু না। তাহলে এই দুটো আমরা এখান থেকে বুঝে নিয়েছি, আশা করি আর এখানে কিছু নেই। তা দেখো, আমরা ভার্বটাকে আমরা শিখেছিলাম, ভার্বের কিন্তু আরো রয়েছে, এখানে আমরা একটা করেছি অক্সিলারি আর প্রিন্সিপালটা করলাম এখন। এরপরে আরো রয়েছে, ঠিক আছে, ট্রান্সিটিভ রয়েছে, ইন্টেন্সিভ রয়েছে, ফিনিট রয়েছে, ইভেন্ট স্টেট রয়েছে, অনেক কিছু রয়েছে। ভিডিওগুলো বড় হবে বলে আমি একটুখানি ছোট ছোট করে কেটে কেটে দিলাম, তোমাদের দেখতে ধৈর্য থাকবে, কারণ অনেক সময় দেখা যায় বড় ভিডিওস করলে তোমার দেখার ধৈর্য থাকে না, আমি ছোট ছোট করে কেটে ফেললাম। এরপরে আমাদের 2, 3, 4, যদি পারি 3টি একসাথে করে দেবো, না হলে পরে ভাগ ভাগ করে দেবো, তোমাদের বুঝতে অসুবিধা হবে না। তাহলে আমরা প্রিন্সিপাল ভার্ব, প্রিন্সিপাল অক্সিলারি, মডেল অক্সিলারি সম্পর্কে জানলাম, বাক্য কিভাবে ব্যবহার করতে হয় সেটা জানলাম, বাক্য তৈরি করা, ইংরেজিতে কথা বলা আস্তে আস্তে আমরা শিখে যাব। এখন তো আমাদের ইংরেজি গ্রামার রয়েছে, এরপর আমাদের আসবে স্পোকেন ইংলিশ। ধীরে 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 আমরা গ্রামারটাকে কমিয়ে দিয়ে, গ্রামারটাকে শেষ করে, কমিয়ে না শেষ করে দিয়ে আমরা স্পোকেন ইংলিশের দিকে যাব।
ঠিক আছে? তো এই ভিডিওটা তোমাদের সবারই আশা করি অনেক কাজে লাগবে, কারণ তুমি নিজেই বুঝতে পারছো যে এগুলো কতটা দরকারি জিনিস, কোথায় কিভাবে ব্যবহার করতে হয়, বাক্য কি করে গঠন করতে হয়, স্পোকেন ইংলিশে কিভাবে ব্যবহার করবো। ঠিক আছে? ভিডিওটা ভালো লাগলে ওইগুলো করতে হয়, আমি এগুলো বলবো না। যদি ভালো লাগে তুমি এমনিই করবে, না ভালো লাগলে তোমার করতে হবে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব, এগুলো করতে হবে না। যদি ভালো লাগে তুমি অবশ্যই করবে। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।